নমস্কার, বেঙ্গলি স্কলার মেকার ইউটিউব চ্যানেলের আরও একটি এক্সক্লুসিভ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা অনেকেই আমাকে জানিয়েছিলে বিপিএসসি টিআরই 3.0 বাংলা প্রশ্নপত্রটা নিয়ে আলোচনা করতে, এবং আজকে আমরা বিপিএসসি টিআরই 3.0 বাংলা কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব নবম, দশম এবং অবশ্যই অফিসিয়াল অ্যান্সার কির সঙ্গে। যারা বিহার স্টেট দিয়েছো এবং যারা টিআরই 4.0 পরীক্ষা দিতে চাইছো তাদের জন্য আমাদের কোর্স চলছে, এবং তোমরা চাইলে কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তাহলে চলো দেখি আমরা প্রথমেই। দেখো, তোমরা অবশ্যই জানো যে বিপিএসসির যে 4.0 পরীক্ষা হয় সেখানে 3টে পার্টে পরীক্ষাটা হয়, এবং প্রথম পার্টে যেটা আমাদের থাকে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এই ইংলিশ ল্যাঙ্গুয়েজের পরে আমাদের থাকছে জেনারেল স্টাডিজ, উর্দু, কেউ যদি উর্দু নিতে চায় তারপরে ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা থাকে, এবং সেই হিসেবে ফর্ম ফিল আপের সময় সেই সাবজেক্টটাকে চয়েস করতে হয়। এগুলো আমরা সকলেই জানি, এবং এটা নিয়ে যদি তোমরা চাও আমি ডেডিকেটেড একটা ভিডিও এখানে বলতেই পারি। এবার এই উর্দু ল্যাঙ্গুয়েজ যারা করেছে এবং উর্দু ল্যাঙ্গুয়েজ এর সঙ্গে আছে, এবং এরপরে আমরা দেখব ল্যাঙ্গুয়েজের সাথে আমাদের বাংলা প্রশ্নটা। ঠিক আছে, এই দেখো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে। ঠিক আছে, এরপরে যে আমাদের বাংলার যে মেন সাবজেক্টের পরীক্ষা সেটা কিন্তু আমাদের 71 থেকে 150 পর্যন্ত আমাদের পরীক্ষাটা, ওই প্রশ্ন 80টা প্রশ্ন রয়েছে, এবং এখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের 30টা প্রশ্ন কিন্তু অবশ্যম্ভাবী, এটা কিন্তু প্রশ্নটার উত্তর দিতে হবে। সেটা যারা বাংলা নিয়েছে তাদেরও দিতে হবে, যারা নেয়নি এবং যারা নর্মাল পরীক্ষা দিচ্ছে তাদেরও কিন্তু এই বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা পরীক্ষাটা দিতে হবে। এটা কিন্তু ল্যাঙ্গুয়েজের মধ্যে আসছে। তাহলে দেখো, B9 থেকে আমাদের শুরু হচ্ছে প্রশ্ন, এবং সমস্ত প্রশ্নের উত্তরগুলোকে আমরা হাইলাইট করে রেখেছি, তোমরা চাইলে এখান থেকে অবশ্যই দেখে নিতে পারো। ধ্বনি অঘোষ মূর্ধন্য মহাপ্রাণধ্বনি, অঘোষ তালব্য মহাপ্রাণধ্বনি, ঘোষ মূর্ধন্য অল্পপ্রাণধ্বনি, উপরিউক্তগুলোর মধ্যে একের থেকে অধিক উপরের কোনোটিই নয়। দেখো এখানে কিন্তু ধ্বনিটি কি তা উপরের একটাও নয়। আমি এখানে বলছি না, তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে B9 এই ধ্বনি আসলে কি ধ্বনি। ঠিক আছে, এটা তোমাদের জন্য একটা পরীক্ষার মতো আমরা রাখলাম। 10, লাঙল থেকে নাঙল এই ধ্বনি পরিবর্তনের দৃষ্টান্তটি হলো বিষমী ভবন। ঠিক আছে। 11, কাগজ শব্দটি ফার্সি শব্দ। 12, পর ও পর শব্দ দুটিকে সন্ধিবদ্ধ করলে দাঁড়াবে পরস্পর। অনুক্তকর্তা বলা হচ্ছে উপরিউক্তগুলোর একের থেকে অধিক, অর্থাৎ অনুক্তকর্তা কর্তৃবাচ্যের কর্তাকে বলা হচ্ছে, কর্মবাচ্যের কর্তাকে বলা হচ্ছে, ভাববাচ্যের কর্তাকে বলা হচ্ছে। A আর B। ঠিক আছে, 14 নম্বরে চলে যাই। তুমি সর্বনামটির উৎপত্তি যুগমত শব্দ থেকে। কমলাকান্ত সারাদিন পড়ছে, এখানে পড়ছে ক্রিয়াপদটি সকর্মক ক্রিয়া। 16 নম্বর প্রশ্ন, 99 সংখ্যাটির পূরণবাচক শব্দ কি? খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো কিন্তু বিপিএসসিতে আসে। 69তম। ঠিক আছে। 17 নম্বর, আকাশবাণী সমাজবদ্ধ পদটির ব্যাসবাক্য হবে উপরিউক্তগুলোর মধ্যে একের থেকে অধিক, অর্থাৎ আকাশবাণী সমাজবদ্ধ পদটির ব্যাসবাক্য আকাশ মারফত প্রেরিত বাণীও হবে, আবার আকাশের বাণীও হবে। ঠিক আছে। 18 নম্বরে চলে যাই। নি যোগ নক এই নায়ক, এখানে প্রত্যয়বদ্ধ নায়ক শব্দটিতে স্বরের যে পরিবর্তন ঘটেছে তাকে বলা যায় বৃদ্ধি। 19 নম্বর প্রশ্ন, এবার এখানে একটা আমাদের আনসিনের মতো আছে, এবং এই আনসিনগুলো পড়ে আমাদের প্রশ্ন উত্তর করতে হবে। সেটা কিন্তু তোমরা অবশ্যই এখান থেকে পড়ে নেবে, পড়ে নিয়ে তারপরে উত্তরগুলো অবশ্যই করার চেষ্টা করবে। 19 নম্বরের প্রশ্নের উত্তর হয়ে যাবে পিলুসের গৃহে, অর্থাৎ বিবাহ উপলক্ষে দেবদেবীরা উপস্থিত হন। এটা নিয়ে আমি আর আলোচনা করছি না, কারণ এটা আমাদের আনসিনের মধ্যে আছে। দেবীদের মধ্যে সোনার ফল নিক্ষেপ করেন এক দেবগণ। দেবকুলের ইন্দ্র হলেন জুস। সোনার ফল নিয়ে বিবাদ বেঁধেছিল শচী, রতি, সরস্বতীর মধ্যে। শ্রেষ্ঠ সুন্দরী নির্ণয়ের ভার পড়েছিল স্কন্দরের উপরে, আর বিবাহ সমাহার পদটি সমস্ত পদ। ঠিক আছে, এখানে আরও একটা অনুচ্ছেদ দেওয়া হয়েছে, সেই অনুচ্ছেদগুলো নিয়ে আমি আলোচনা করছি না, কারণ তাহলে সময় সাপেক্ষ হয়ে যাবে এবং ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে, তোমাদের বিরক্তির কারণ হবে। আমি এখানে দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই স্ক্রিনটা পজ করে এটা দেখে নেবে। ঠিক আছে, এটা পড়ে নিয়ে তারপর কিন্তু প্রশ্নের উত্তরটা করবে। এইবার আমরা চলে যাই, এটা পার্ট 2 আসলে, আমাদের পার্ট 1 চলে গেল। এবার পার্ট 2 এর মধ্যে আমরা জেনারেল স্টাডিজটাকে দেখতে পাচ্ছি। এবার জেনারেল স্টাডিজের মধ্যে অঙ্ক, জেনারেল নলেজ, রিজনিং থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এটার মধ্যে আছে। এবার এটার হিন্দি মানেটাও এখানে আছে। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিল যে ইংরেজির মানেগুলো কোনো অনুবাদ আছে কিনা। এই হিন্দিতে কিন্তু অনুবাদটা থাকে। ঠিক আছে, এবার আমরা আমাদের মেন সাবজেক্টে চলে যাব, যেটা আমাদের বাংলা আলোচনার বিষয়, সেই মেন নিয়েতে চলে যাব। তোমরা কিন্তু অবশ্যই এই জায়গাগুলো স্পষ্ট করে চাইলে তোমরা এই প্রশ্নগুলো উত্তরগুলো দেখতে পারো প্রশ্নগুলো। ঠিক আছে, এগুলো সবই এই অনুবাদ করে দেওয়া আছে। এইবার আমরা মেন জায়গায় ঢুকলাম, সেটা হচ্ছে বাংলার আমাদের যে সাবজেক্টের পরীক্ষা সেটাতে ঢুকলাম পার্ট 3। এই 71 নম্বর থেকে প্রশ্ন শুরু হচ্ছে। 71 নম্বর থেকে আমাদের একেবারে 150 নম্বর পর্যন্ত এই 80টা প্রশ্ন আমাদের কিন্তু দেখতে হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো
এই যে প্রশ্নের ধরনগুলো না তোমরা প্রথমেই যখন দেখবে, এই প্রশ্নের ধরনগুলো দেখবে অনেকটা সোজা এবার কিন্তু এই টিআরই 3.0-তে এসছে। কারণ 3.0 যখন পরীক্ষাটা হয়েছিল তখন কিন্তু প্রশ্ন লিক হয়েছে। ঠিক আছে, এত সহজ। আসলে আমি যখন প্রশ্নটা অ্যানালাইসিস করছিলাম তখন আমি নিজেও দেখে একটু অবাকই হচ্ছিলাম যে টিআরই 3 কিন্তু 3.0 যে প্রশ্ন এটা খুবই সহজ এসছে। তোমরাও দেখলে বলবে যে হ্যাঁ একেবারেই সহজ। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্নটা কি বলছে, বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন কোনটি? চর্যাপদ, এর থেকে সোজা প্রশ্ন আর হয় না। 72 নম্বর প্রশ্ন, গোবিন্দ দাস কোন শাখার কবি? বৈষ্ণব পদের কবি। মুকুন্দ চক্রবর্তী কোন কাব্যের কবি? চণ্ডীমঙ্গল। মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যে মোট কয়টি স্বর্গ আছে? 9টি। 75 নম্বর, শেষের কবিতা কোন শ্রেণীর রচনা? উপন্যাস। চতুর্দশপদী কবিতা বলিকার রচনা? মধুসূদন দত্ত। দেখো এখানে কিন্তু একটু কনফিউজ তোমরা হতে পারো। দেখো চতুর্দশপদী কবিতা বলি কিন্তু জীবনানন্দ দাশও লিখেছেন। এটা দিয়ে কিন্তু অনেকে এটা ধারণা করে নিতে পারো যে উপরের একাধিক বিকল্প সঠিক, কিন্তু এটা কিন্তু নয়। কেন নয়? কারণ এখানে বলেছে চতুর্দশপদী কবিতা বলি বা চতুর্দশপদী কবিতা বলি নামক একটা গ্রন্থই রয়েছে, ঠিক আছে, মধুসূদনের। সেই জন্য এখানে কিন্তু মধুসূদন দত্ত সঠিক উত্তর হবে। 77 নম্বর প্রশ্ন দেখো, গিরিশচন্দ্র ঘোষের প্রফুল্ল নাটকটি ট্র্যাজেডি বা বিয়োগান্তক নাটক। এর আমরা সকলেই জানি আমার সাজানো বাগান শুকিয়ে গেল, এই যে আমাদের ওই লাইনটা, এটা দিয়ে আমরা বুঝতে পারি যে ট্র্যাজেডি বিয়োগান্তক নাটকের একটা ব্যাপার ছিল। দেবী চৌধুরানী কার রচনা? দেবী চৌধুরানী উপরের কোনোটি সঠিক নেই, কারণ বঙ্কিমচন্দ্রের অপশন এখানে তিনজনের মধ্যে কারণ নেই। 80 নম্বর প্রশ্ন চলে যায় সংবাদ প্রভাকর। দেখো সংবাদ প্রভাকর পত্রিকার সঙ্গে কার নাম জড়িত? ঈশ্বরচন্দ্র গুপ্ত। শর্মিষ্ঠা নাটক কার লেখা? মধুসূদন দত্ত। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় কবে? 1800 সালে। পথের পাঁচালী উপন্যাসের রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। দেখো এই যে আমরা প্রশ্নগুলো পরপর করে পড়লাম, এগুলো কিন্তু 3.0 বা টিআরই পরীক্ষার জন্য কিন্তু খুবই অপেক্ষাকৃত বা তুলনামূলকভাবে কিন্তু খুবই সহজ। এটা কিন্তু তোমরাও অবশ্যই জানাবে, তোমাদের কী মত অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানাবে। এবার দেখো 1861 খ্রিস্টাব্দ বাংলা সাহিত্যে কেন গুরুত্বপূর্ণ? এই প্রশ্নটা একটু খুব গুরুত্বপূর্ণভাবে প্রশ্নটা এসছে। অনেকেই এটা খুব মানে না দেখেই অসাবধানতাবশত বা তাড়াহুড়োতে কিন্তু এটা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বলে চলে আসবে, কিন্তু একটু সচেতনভাবে লক্ষ্য করলে অপশনের মধ্যে কিন্তু দেখা যাবে যে মেঘনাদ বধ কাব্যের প্রকাশকালও কিন্তু ওই 1861 সালেই। ঠিক আছে, সেই হিসাবে কিন্তু অপশনটা আমাদের হয়ে যাবে ডি, উপরের একাধিক বিকল্প কিন্তু সঠিক। তার মানে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম এবং মেঘনাদ বধ কাব্যের প্রকাশকাল এই 1861 সালে হচ্ছে। 84 নম্বর, জীবিত ও মৃত কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট গল্পগুচ্ছের অন্তর্গত, এগুলো আমরা সকলেই জানি। তুষার পাণ্ডুলিপি আর বলতে হবে না, জীবনানন্দ দাশের লেখা। এরকম প্রশ্নের কথাই আমি বলছিলাম যে তুলনামূলক প্রচুর সহজ কিন্তু টিআরই 3 এসছে। নিম্নলিখিত অনুচ্ছেদগুলো পড়ে বহু বিকল্পীয় প্রশ্নগুলির উত্তর দিতে বলা হয়েছে। অনুচ্ছেদ 1, এখানে আমরা 5টা অনুচ্ছেদ পাবো। ঠিক আছে, আমি আগেই বলে রেখেছি। এবং টিআরই 2.0, টিআরই 1.0তেও আমরা দেখেছি যে অনুচ্ছেদমূলক এই প্রশ্নগুলো কিন্তু অনেকগুলো আসে। এখানে এবার 5টা দিয়েছে, অনুচ্ছেদটা পড়ে নেবে ভালো করে। ঠিক আছে, আমি পড়ে সময় নষ্ট করছি না, এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের এখানে প্রশ্নগুলো করতে হবে। আমি খুব ধীরেই স্ক্রল করে যাচ্ছি যাতে তোমরা পড়ে নিতে পারো। ঠিক আছে, এবার অনুচ্ছেদ 2 চলে আসলো। অনুচ্ছেদ 2টা আমরা ভালো করে পড়ে নেব, তারপরে কিন্তু অপশন উত্তরগুলো অবশ্যই আমরা দেখে নিতে পারব। ঠিক আছে, অনুচ্ছেদ 3ও চলে এসছে, অনুচ্ছেদ 3টা আমরা করে নেব এইভাবেই। ঠিক আছে, 5টা আছে। ঠিক আছে, অনেকগুলো এরকম। এটা আমাদের সহজ হয় কারণ এটা আমাদের একটা প্লাস পয়েন্ট থেকে যায় যে 5টা অনুচ্ছেদ দেওয়া হয়। এই যে অনুচ্ছেদ নাম্বার 4। ঠিক আছে, এই অনুচ্ছেদ 4। এবার 4-এর পরে আমি একটু স্ক্রল করে দিই উপরে যাতে তোমরা পুরোটা পড়তে পারো। এই যে এইবার আমরা 101 থেকে এই অনুচ্ছেদের প্রশ্নটা শুরু হলো। 101, 102, 103 এবং নিচে 104, 5। এবার আমরা অনুচ্ছেদ 5-এ ঢুকে যাচ্ছি। অনুচ্ছেদ 5টা আমরা পড়ে নেব এবং 106 থেকে কিন্তু 110 পর্যন্ত আমাদের উত্তরটা করতে হবে। ঠিক আছে, এইবার দেখো কি বলেছে। 111 থেকে 150 নম্বর প্রশ্ন, যে বহু বিকল্পীয় প্রশ্নের সঠিক উত্তরটি চিহ্নিত করতে বলা হয়েছে, এবং এখানে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে 5টা করে অপশন আছে, কোনটা সঠিক হবে। দেখো 111 নম্বর প্রশ্ন ব্যাকরণ ভিত্তিক প্রশ্ন এসছে। আমি যেটা বারবার করে তোমাদেরকে বলি যে পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত 2 বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে বলে সমাস। তার মানে কি, এখানে শুধু আমাদের কিন্তু সমাস শিখলে হবে না। ঠিক আছে, সমাস নির্ণয় করা শিখলে হবে না, সমাস সংক্রান্ত যে সংজ্ঞাগুলো রয়েছে, যে তথ্যাদিগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমাদের গেইন করতে হবে। দেখো এখানে কিন্তু সংজ্ঞা দিয়ে প্রশ্নটা এসছে। ঠিক আছে, আরও আছে। 12 নম্বর প্রশ্নটাই তোমরা দেখতে পাচ্ছ, বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে যে ধ্বনি একেবারে উচ্চারিত হয় তাকে বলে অক্ষর। বাংলা ব্যঞ্জন বর্গের প্রতি পঞ্চম বর্গের পঞ্চম বর্ণকে কি বলা হয়? ঠিক আছে, নাসিক্য বর্ণ। ঠিক আছে, উম, ইয়, ন, এগুলো তো নাসিক্য বর্ণ না, সেই জন্য নাসিক্য বর্ণ পঞ্চম বর্ণ। এইবার 14 নম্বর প্রশ্নে চলে আসি।
কলকল কিংবা খলখল হলো অনুকার শব্দ, শব্দদ্বৈত, ধনাত্মক শব্দ। আমরা স্বাভাবিকভাবেই জানি। 15 নম্বর প্রশ্ন, ভক্তি থেকে ভকতি কোন ধরনের ধ্বনি পরিবর্তন? ধ্বনি পরিবর্তন যখন ক্লাসে করানো হয়েছিল, আলোচনা করেছিলাম আমরা, তখন এই জায়গাগুলো একদম সঠিকভাবে করেছিলাম এবং একদম হুবহু এই উদাহরণ দিয়ে কিন্তু প্রশ্নটা এসছে। 116 নম্বর প্রশ্ন দেখো, বড় দিদি থেকে বর্দি কোন ধরনের পরিবর্তন? দেখো এখানে একটু ট্রিকি টাইপের প্রশ্নটা এসছে। আমরা জানি এটা সমাক্ষর লোপ, ঠিক আছে, একই ধরনের অক্ষর লোপ হয়ে গেলে তাকে সমাক্ষর লোপ বলে। এবার আমাদের বুঝতে হবে যে সমাক্ষর লোপটা অ্যাকচুয়ালি কী ধরনের পরিবর্তন। কারণ বড় দিদি থেকে বর্দি আমরা তো মুখে বলছি না, লিখছি যখন তখন বর্ণলোপ হচ্ছে, কিন্তু কোন ধরনের পরিবর্তন? এটা ধ্বনি লোপ এখানে বলা হয়েছে, কারণ আমরা বড় দিদি থেকে বর্দি বলি। এবার বলাটা হচ্ছে সাউন্ড, সাউন্ড মানে হচ্ছে ধ্বনি, সেই জন্য এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ধ্বনি লোপ। ঠিক আছে, স্বরলোপ তো কোনো দিনই হবে না, কারণ স্বর এটা নয়, দয়ের রশ্মিটা স্বর, দ কোনোদিনই স্বর নয়, এটা তো আমরা সকলেই জানি, ধ্বনি আগেই কাটা। এই বর্ণলোপ এবং ধ্বনিলোপের মধ্যে কিন্তু আমাদের একটু কনফিউজ হতে পারে, যেহেতু এখানে লেখা আছে। এবার আমরা তো উচ্চারণও করি না, সেই জন্য উচ্চারণের জন্য এখানে ধ্বনিলোপটা কিন্তু কারেক্ট অ্যান্সার এখানে দেওয়া হয়েছে। রিক্সা থেকে রিস্কা কোন ধরনের পরিবর্তন? বিপর্যাস। ঠিক আছে, আচ্ছা 118 নম্বরে চলে যাই। বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনিকে বলা হয় দল। এবার দেখো এই প্রশ্নটা একটু আগে আমরা আলোচনা করলাম যে বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনিকে বলা হয় অক্ষর। একই প্রশ্ন এখানে দিয়ে দেওয়া হয়েছে, বলা হচ্ছে যে কি আছে এখানে, অপশনটা অক্ষর অপশনটাকে চেঞ্জ করে অন্য অপশন দিয়ে দেওয়া হয়েছে। তাহলে অক্ষরকে আমরা কি বলি? দল। এবার ছন্দ যারা আমরা করেছি তারা আমরা অবশ্যই জানি যে দল বা অক্ষরটা কি জিনিস। ঠিক আছে, এইভাবে কিন্তু প্রশ্ন হচ্ছে, আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। 119 নম্বর প্রশ্ন দেখো, হিতাহিত কোন ধরনের যুগ্ম শব্দ? দেখো হিতাহিতকে যদি সন্ধি বিচ্ছেদ করি তাহলে কি হবে? হিত যুক্ত অহিত। তাহলে হিত মানে ভালো, অহিত মানে খারাপ, ভালো খারাপ মানে বিপরীত, তাহলে বিপরীতার্থক যুগ্ম শব্দ। এইভাবে কিন্তু আমাদের বিচার করে নিতে হবে প্রত্যেকটা জায়গা। ঠিক আছে, 120 নম্বর প্রশ্ন দেখো, উপযুক্ত প্রত্যয় বসাও। মৃৎ যুক্ত ড্যাশ সমান সমান মৃন্ময়। এই যে ময়, এই ময়টা অ্যাকচুয়ালি হচ্ছে ময়ট। ঠিক আছে, 121 নম্বর, কৃষ্ণ থেকে কেষ্ট। কেষ্ট কোন শ্রেণীর শব্দ? এটা বারবার করে বলা হয়েছিল, কৃষ্ণ থেকে কেষ্ট হয়ে যাবে অর্ধতৎসম, এবং কেষ্ট থেকে যখনই কানাই হয়ে যাবে, কৃষ্ণ থেকে কেষ্ট থেকে কানাই, তখনই তো কানাই হয়ে যাবে তদ্ভব। ঠিক আছে, এটা আমরা বারবার করিয়েছিলাম শব্দ পরিবর্তনের মধ্যে, এবং এটা কিন্তু এবার কমন এসেছিল। এবার 22-এ চলে যাই। সন্ধ্যা থেকে সাঁঝ, সাঁঝ কোন শ্রেণীর শব্দ? তদ্ভব শব্দ, ওই একই। ঠিক আছে, এইবার বাবুর্চি কোন দেশি শব্দ? বাবুর্চি হচ্ছে তুর্কি মূলক শব্দ, বা তুর্কি থেকে যত আগত শব্দ বাবুর্চি। তিলে তেল হয়, এটা তো একেবারে বাক্য ধরে কমন এসছে কারকটা, তিলে তেল হয়, অর্থাৎ তিল থেকে কারক হয়, থেকে থাকলে পরে অপাদান কারক হবে, এবং এখানে এই অপশন কিন্তু রয়েছে। 125 নম্বর, বর্ণের মিলনকে কি বলে? দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা টিআরিতে অন্তত আশা করিনি। ঠিক আছে, একেবারেই জলভাত প্রশ্ন এগুলো, এগুলোর আর ব্যাখ্যা করার প্রয়োজনই হয় না। 26 নম্বর প্রশ্ন দেখো, প্রাণ পাখির ব্যাস বাক্য কী হবে? যারা সমাজটা একটু আমরা ভালো মতো শিখেছিলাম, এই প্রাণ পাখি একাধিকবার ছাত্রছাত্রীদের প্র্যাকটিস করানো হয়েছে, এবং ধরে ধরে কিন্তু এগুলো সব কমন এসছে। প্রাণ পাখির ব্যাস বাক্য, প্রাণরূপ পাখি, এটা হচ্ছে রূপক কর্মধারার মধ্যে পড়ছে। পীতাম্বর কোন ধরনের শব্দ? বহুব্রী, পীত অম্বর যার। ঠিক আছে, 128 নম্বর, মুখে ভাত ব্যাস বাক্য কী হবে? মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে, এই অনুষ্ঠানমূলক বহুব্রীহি বলা হয় একে, এবং এই ধরনের ব্যাসবাক্য কিন্তু আসতে দেখা যাচ্ছে। আপনি কোন পুরুষ? দেখো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু একেবারেই অপেক্ষাকৃত এবং তুলনামূলকভাবে যদি ধরি টিআরই 2.0 এবং টিআরই 1.0 থেকে খুবই সহজ এসছে। তার কারণ প্রশ্ন একবার লিক হয়ে গেছে, সেই জন্য প্রশ্ন সহজ করেছে এবার ওরা। ঠিক আছে, মধ্যম পুরুষ হবে। 130-এ চলে যাচ্ছি, সাত ভাই চম্পা, সাত কোন ধরনের বিশ্লেষণ? এখানে কিন্তু টাইপিং মিস্টেক আছে। ঠিক আছে, এখানে হবে বিশেষণ। দেখো এখানে টাইপিং মিস্টেক করেছে, এসব বিশেষণ হবে, এর সংখ্যাবাচক বিশেষণ, এর থেকে সোজা প্রশ্ন আর হয় না। যে সমাসের ব্যাসবাক্য হয় না তাকে কি বলে? আমরা সকলেই জানি নিত্য সমাস তাকে বলা হয়। 132, আমার চক্ষু খুলিয়া গেল, কোন বাচ্য আছে? ভাব বাচ্চে আছে। 133, সীমা অমন কথা বলতে নেই, কোন শ্রেণীর বাক্য? অনুজ্ঞাবাচক শব্দ, কারণ এখানে উপদেশ দেওয়া হচ্ছে। ঠিক আছে, আদেশ, উপদেশ, অনুরোধ থাকলে পরে অনুজ্ঞাবাচক হয়, আমরা সকলেই জানি। 134 নম্বর প্রশ্ন দেখো, ধনের ধর্মই অসাম্য, নেতিবাচক বাক্যে কি হবে? ধনের ধর্ম সাম্য নয়। 135 দেখতে পাচ্ছ, ড্যাশ যুক্ত নিহিত, অন্তর্নিহিত, শূন্যস্থান পূরণ করো, কি হবে? অন্ত, কারণ ওখানে ওই যে রেপটা দেখা যাচ্ছে, সেই রেপটা রকারই বিসর্গ ধ্বনি সন্ধি হয়ে যাচ্ছে এটা আমাদের, সেই জন্য অন্তের সঙ্গে একটা বিসর্গ এসছে। 136, যা বাতাসে উবে যায়, উদ্বায়ী, এটা আমরা সকলেই জানি। মাসের শেষ দিন সংক্রান্তি, এটাও আমরা সকলেই জানি। এবার দেখো মজার জিনিসটা কি, শঙ্কর এবং শঙ্কর,
এই যে সমচ্চারিত প্রায় ভিন্নার্থক শব্দ, প্রায় সমচ্চারিত ভিন্নার্থক শব্দ থেকে এখানে একটা দেওয়া হয়েছে। এবং এই শঙ্কর, প্রথম শঙ্কর মানে আমরা মহাদেব সকলেই জানি, এবং শঙ্কর পরের শঙ্কর দন্তাস্বলা শঙ্কর মানে হচ্ছে মিশ্র, এটাও আমরা সকলেই জানি। কিন্তু এখানে দেখো ভালো মতো লক্ষ্য করে, একটাও সিকোয়েন্স মেলেনি, কিন্তু প্রত্যেকটাতে মহাদেব শিব এগুলো আছে, কিন্তু পরের যে শঙ্করের শব্দ সেটা কিন্তু মেলেইনি, কোথাও কোথাও দেওয়া হয়নি। ঠিক আছে, সেই জন্য অপশান হয়ে যাচ্ছে উপরের কোনোটি নয়। 139-এ যাই। জায়গাটি আমার মনে লেগেছে। এই মনে লেগেছে বলতে কি বোঝানো হচ্ছে? পছন্দ হয়েছে। গণেশ উল্টানোর বাগধারাটির আবেদনিক অর্থ কি? ব্যবসা উঠে যাওয়া। চিনির বলদ বাগধারাটির আবেদনিক অর্থ ভারবাহী কিন্তু ফলভোগী নয়। শুদ্ধ বানানটা লিখতে বলা হয়েছে, দাশরথী, যেটা আমাদের হাইলাইট করা হয়েছে সেটাই শুদ্ধ বানান। 43 নম্বর দেখো, শুদ্ধ বানানটি লেখো। এখানেও বলা হয়েছে কথোপকথন। এবার এই অনেকেই কিন্তু কথোপকথনের মধ্যে এইটাকে দিয়ে চলে আসে অনেক সময়, কিন্তু আমাদের লক্ষ্য করলে দেখা যাবে কথোপকথন কিন্তু এটা নয়। ঠিক আছে, কথোপকথন হচ্ছে এইটা। ঠিক আছে, কথাযুক্ত উপকথন, কথোপকথন। ঠিক আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, অপাদানে এর বিভক্তি, তার মানে বাঘের থেকে ভয়। ঠিক আছে, উপমান এবং উপমেয় উপস্থিত থাকে যে কর্মধারার সমাস তাকে বলা হয় উপমিত কর্মধারা। অর্থাৎ উপমিত কর্মধারার মধ্যে উপমান এবং উপমেয় দুটোকেই আমরা দেখতে পাই। 146 নম্বর প্রশ্ন, কঠোর শব্দের বিপরীতার্থক শব্দ লেখো। কঠোর শব্দের বিপরীতার্থক শব্দ লেখো, এটা তো ক্লাস 1, 2, ক্লাস 5 ছাত্রছাত্রীরা জানে, এটাতে ভুল হওয়ার কোনো কিছু নেই। কিন্তু এখানে একটু কী করেছে, বানানটাকে চেঞ্জ করে দিয়েছে। ঠিক আছে, বানান কিন্তু এটা হবে। এবার 47 নম্বরে চলে যাই। মধুসূদন শব্দটি শুদ্ধ করে লেখো। দেখো কেমন এখানে চালাকি করেছে। মধুসূদন বানানটা ওরা ঠিকই লিখেছে, একদম সঠিক লিখেছে, কিন্তু আমি ধরে নিলাম যে মধুসূদন বানানের মধ্যে অনেকের হ্রস্ব দীর্ঘ নিয়ে কনফিউশন আছে। এবার তারা ভাববে যে আরে প্রশ্নটাই এসছে এইভাবে বানানে, তাহলে এটা তো কখনোই সঠিক হতে পারে না, কারণ এটা ভুল বানান দিয়েই এসছে। অনেকেই কিন্তু মধুসূদন বানান শেষেরটা দিয়ে, মানে সি নম্বরটা দিয়ে চলে আসবে। ঠিক আছে, কিন্তু সঠিক উত্তরটা কিন্তু ওরা দিয়েই দিয়েছে, এবং এটাই কিন্তু আমাদের পরীক্ষা। কেমন? 148 নম্বর প্রশ্ন দেখো, বিনা ব্যতীত ইত্যাদি কোন শ্রেণীর অব্যয়? পদান্বয়ী অব্যয়। তার মেধা আছে কিন্তু চেষ্টা নেই। সরল বাক্যে করলে কি হবে? একটাই সমাপিকা ক্রিয়ায় আনতে হবে আমাকে। তার মানে এখানে দেখো তার মেধা থাকলেও চেষ্টা নেই, আমরা কিন্তু একটা অসমাপিকা ক্রিয়া, একদম একটা শেষ সমাপিকা ক্রিয়া দিয়ে কিন্তু শেষ করছি। সরল বাক্যের নিয়ম যা, এটাতে মিলে যাচ্ছে। একদম শেষ নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। আবার তোরা মানুষ হ। অর্থ অনুযায়ী কোন শ্রেণীর বাক্য? অর্থ অনুযায়ী ইচ্ছাবাচক বাক্য। এটা কিন্তু অনুজ্ঞাবাচক করলে হবে না, কারণ এখানে কিন্তু আদেশ, উপদেশ, অনুরোধ কিছুই করা হয়নি। আবার তোরা মানুষ হ, এটা কিন্তু অনুরোধ হওয়া নয়। ঠিক আছে, তোরা মানুষ হ, এটা আমার ইচ্ছা, কবির ইচ্ছা, সেই জন্য এটা ইচ্ছাবাচক অর্থ অনুযায়ী সেই বাক্যের মধ্যে পড়েছে। এই হচ্ছে তোমাদের বিহারের টিআরই 3.0 9-10 প্রশ্নপত্র তোমাদের সামনে অ্যাজ এ অফিসিয়াল অ্যান্সার কি যুক্ত করে তোমাদের সামনে রাখলাম। ভিডিওটি যদি তোমাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের উৎসাহ বাড়াবে, এবং অবশ্যই বন্ধুবান্ধবের সঙ্গে কিন্তু ভিডিওটি শেয়ার করে দেবে, যাতে তারাও এই আলোচনাটা জানতে পারে এবং পড়াশোনার ধরনটাও বুঝতে পারে। আগামীতে তোমরা যদি একাদশ এবং দ্বাদশের প্রশ্নপত্র চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও। পরের দিন অবশ্যই আমরা একাদশ দ্বাদশের প্রশ্নপত্র নিয়েও আলোচনা করব। পড়াশোনায় থাকো, ভালো থাকো, এবং অবশ্যই শুভেচ্ছা জানাই যে তোমরা যেন টিআরই 4.0 পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজের জীবনে প্রতিষ্ঠা লাভ করতে পারো। আজকে এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো এরকমই ভিডিও নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকো, পড়াশোনায় থাকো, লক্ষ্যে থাকো। ধন্যবাদ।